আসসালামু আলাইকুম। আমরা প্যাথোলজির কাছে আবার চলে আসলাম। আমরা এই পর্যন্ত সেল ইঞ্জুরি, নিউপ্লাজম, হেমোডাইনামিক আর জেনেটিক এই চারটা জিনিস শেষ করলাম। এরপর বাকি থাকলো আমাদের ইনফ্ল্যামেশন এবং মাইক্রোবায়োলজি অংশটা। তো আমরা প্রথমে আসি ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন থেকে এই পর্যন্ত যে প্রশ্নটা আসছে সেটা হলো একটা আসলে হিস্টামিন নিয়ে একটা প্রশ্ন আসছে, মানে মেডিয়েটর রিলেটেড প্রশ্নটা আছে। তো এখানে সবার আগে মেডিয়েটর কি কি আছে এটা একটু দেখতে হবে, ওদের কাজ আমরা দেখাই দেবো। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কেমিক্যাল মেডিয়েটর গুলো। কেমিক্যাল মেডিয়েটর, এরপর এখানে যদি গ্রানুলোমাটা সিলেকশন যেগুলো আছে, গ্রানুলোমাটা সিলেকশন, ক্রনিক ইনফ্লামেশন আছে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তারপর বাদ বাকিগুলো আমরা দেখা দেবো, এই দুটো আগে আমরা জানবো। কিন্তু প্রথমে আসে ক্রনিক ইনফ্লামেশন। তাহলে অ্যাকিউট ইনফ্লামেশন যখন দেখা যায় অনেক দিন ধরে, অ্যাকিউট ইনফ্লামেশন ফেজ তিনটা। অ্যাকিউট ইনফ্লামেশন পুরোপুরি ভালো হয়ে যেতে পারে, আরেকটা হলো যদি ইনজুরিয়াস সাবস্টেন্স থেকে যায় পারসিস্টেন্টলি, একটা হলো পুরোপুরি ভালো হয়ে যেতে পারে, আর হলো সে হিল করতে পারে কিন্তু আগের স্ট্রাকচারে আসবে না, কিন্তু ফাইব্রোসিস হতে পারে, একটা কোলাজেন টিস্যু ডেভেলপ হয়ে ফাইব্রোসিস হতে পারে। আরেকটা হলো একদম আর সে পারতেছে না, ফাইব্রোসিস করেও পারতেছে না, তখন সে ক্রনিক ইনফ্লামেশনের রূপ ধারণ করবে। তাহলে ফেট অফ অ্যাকিউট ইনফ্লামেশন, এটার ফেট হলো তিনটা। একটা হলো কমপ্লিটলি ভালো হয়ে যেতে পারে, কমপ্লিট রেজুলেশন। দুই, হিলিং বাই ফাইব্রোসিস। তিন, ক্রনিক ইনফ্লামেশনের উদাহরণ করতে পারে। তাহলে এতটুকু আমরা জানলাম। এখন ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন বলে ফেলবো, এটা আপনারা আনসার করবেন। সেল অফ অ্যাকিউট ইনফ্লামেশন, ডমিনেন্ট প্লেয়ার অফ অ্যাকিউট ইনফ্লামেশন উইদিন নিউট্রোফিল। WBC তিনটা: নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ আর প্লাজমোফিল। অফ অ্যাকিউট ইনফ্লামেশন এটা হলো নিউট্রোফিল। এবার ডমিনেন্ট সেল অফ ক্রনিক ইনফ্লামেশন, ম্যাক্রোফেজ। থ্যাংক ইউ কিসে সবকিছু ভালো কিন্তু এই আপনি মিউট করেন। ম্যাক্রোফেজ, হ্যাঁ। তাহলে আবার বলি, ডমিনেন্ট সেল অফ অ্যাকিউট ইনফ্লামেশন হলো নিউট্রোফিল, ডমিনেন্ট সেল অফ ক্রনিক ইনফ্লামেশন হলো ম্যাক্রোফেজ। সুপারফিশিয়াল লেভেলের প্রশ্নের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। আর ফেট অফ অ্যাকিউট ইনফ্লামেশন আমরা বলে ফেললাম। এখন আমরা দেখব ক্রনিক ইনফ্লামেশনে কি কি আছে। ক্রনিক ইনফ্লামেশন, তাহলে ক্রনিক ইনফ্লামেশন আমরা বলছি এখানে মেইনলি ম্যাক্রোফেজ থাকে। তারপরে যে মনে করেন এটা একটা ফোকাস, এটা একটা জীবাণু, এটাকে ম্যাক্রোফেজ খাওয়ার চেষ্টা করলো, খাইতে পারলো না, তখন তারা তাদের চেহারা চেঞ্জ করে ফেললো। এই চেহারা চেঞ্জ করে ফেললো, এটাকে আমরা বলি এপিথেলিয়েট সেল। এপিথেলিয়েট সেল তাহলে কিসে কনভার্ট হলো? এপিথেলিয়েট সেলে। আবার অনেকগুলো এপিথেলিয়েট সেল নিজেরা যখন পারে না আরো চেষ্টা করে, মানে 10 মিলি পরিকাস আর যদি নাহিলাস এভাবে চলে, এই যে অনেকগুলো একসাথে মিলিত হয়, এগুলোর বলে জায়ান্ট সেল বলি আমরা। এরকম জায়ান্ট সেলে কনভার্ট হয়। তাহলে দেখেন, একটা বলেন এপিথেলিয়েট সেল, আরটা বলেন জায়ান্ট সেল। এটা কি এর জন্য গ্রানুলোমা দেখাচ্ছে, একটা গ্রানুলোমা দেখি কারা কারা থাকে। তাহলে প্রথমে একটা জীবাণু আসলো, মনে করেন টিবি জীবাণু, সেটাকে খাওয়ার চেষ্টা করতেছে। সেটাকে খাওয়ার চেষ্টা করতে গিয়ে যখন পারে না, প্রথমে এপিথেলিয়াল সেলে কনভার্ট হলো। আরেকটু শক্তি বাড়ানোর জন্য কয়েকজন মিলে বলতে জোরসে মিলে করে সাড়ে দিদি নাহিলা জায়ান্ট সেলে কনভার্ট হলো। এরপর তাদের চারপাশে থাকে কিছু কিছু সেল থাকে, এদেরকে আমরা বলি লিম্ফোসাইট এবং প্লাজমা সেল। লিম্ফোসাইট, প্লাজমা। তাহলে যদি বলা হয় গ্রানুলোমার উপাদান কি কি আছে, এই যে এপিথেলিয়াল সেল, এই যে জায়ান্ট সেল, এই যে লিম্ফোসাইট, এই যে প্লাজমা সেল। মাঝে মাঝে ফিজিয়েশন থাকতে পারে, নাও থাকতে পারে। তো এটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের মধ্যে গ্রানুলোমা কোনটা কোনটা ক্ষেত্রে টিবিতে কেজিয়েশন থাকতে পারে, নাও থাকতে পারে। আসলে কেজিয়েটিন আর তাহলে নন কেজিয়েটিন, কেজিয়েটিন আর তাহলে নন কেজিয়েটিন। বলে নন কেজিয়েটিন কে কি বলি? एग्जांपल কি? সফট টিউবারকুল অফ দ্য টিবি আর ব্রুসেলোসিস। আর টিউবারকুল, এটা জানলে শেষ বলা যায়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। তাহলে টিবি আছে, লেপ্রোসি আছে, সিফিলিস আছে, সার্কোটোসিস আছে, এরকম অনেক আছে। এসডি অনেকগুলো আছে, দেখুন সার্কোটোসিস, সিফিলিস, সিস্টোসিমিয়াসিস আছে। আর মনে রাখতে হবে যেটা হলো ক্রনস ডিজিজ। ওই যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আলসারের কোলাইটিস এবং ক্রনস ডিজিজের মধ্যে পার্থক্য।
ওখানে দেখুন ক্রস ডিজিজে গ্রানুমা ফরমেশন হয় বলা আছে। তাহলে এই যে ক্রস ডিজিজে কিন্তু একটা গ্রানুমাটা লিখুন, এটা মাথায় রাখবেন। এখন আসে মেডিয়েটর অফ ইনফ্লামেশন। মেডিয়েটর আমরা বললাম যে প্রেসার বাড়লে, বিপি বাড়লে পেইন হয়, বিপি বাড়লে পেইন হয়, প্রেসার বাড়লে, ব্লাড প্রেসার বাড়লে পেইন হয়। তাহলে পিজি কি, পিজি কি? ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে মেডিয়েটর, পেইনের মেডিয়েটর এই দুটো মনে রাখবেন। ব্লাড প্রেসার বাড়লে পেইন হয়, তাহলে ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়লে পেইন হয়। তাহলে পেইনের মেডিয়েটর হলো এই দুটো, ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। বিপি বাড়লে পেইন হয়, ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। তারপর বলছিলাম যে ভেসোডাইলেশন, পিএনএক্স, প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড, আসলে হিস্টামিন। তাহলে ভেসোডাইলেশন শেষ। তাহলে আমরা বললাম ভেসোডাইলেশন আর পেইনের কথা বলতেছি। এবার আসেন ফিভার। প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে আসবে, এই যে দেখেন আমরা প্যারাসিটামল খাই, এরা দেখবেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করে। তাহলে ফিভারের একটা মেডিয়েটর হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। ইন্টারলিউকিন 1, টিএনএফ, মিনিমাম Interleukin 6. ইন্টারলিউকিন 6 আসবে। তাহলে মিনিমাম এটা মনে রাখবেন, ইন্টারলিউকিন 1, টিএনএফ, এগুলো মনে রাখবেন। ইন্টারলিউকিন 6 পারলে ভালো। আর বাকি সবগুলো পারমিবিলিটি বাড়ায়। স্যার পিএনএইচ এটা কি বাড়ে? Vasodilation ওটা prostaglandin, nitric oxide আর histamine। হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন, এরা কি করে? ভেসোডাইলেশন। vasodilation করে। হ্যাঁ, বাকিগুলো কি বললেন? কোনটা? বাকিগুলো এই যে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দেখবেন। অনেকগুলো মিল আছে, অনেকগুলো মিল নেই, এই যে দেখেন ভাস্কুলার পারমিবিলিটি কারা কারা বাড়ায়। এখন আপনারা পরীক্ষায় যেটা আসছে হিস্টামিন, হিস্টামিনের সোর্স কি? মাস্ট Mast সেল, cell। ব্যাসোফিল। হ্যাঁ মাস্ট ভাই সেল, যদি এটা প্লেটলেট। হিস্টামিনের এটা যদি এসপিএ তে আসে যে মানে হিস্টামিনের মেইন সোর্স কি, তখন তো শুধু মাস্ট সেল হবে। রিসার্চ সোর্স বলা আছে, মেইন সোর্স অথবা রিসার্চ সোর্স অফ হিস্টামিন মাস্ট সেল, মাস্ট সেল। আর যদি ওভারঅল বলে মাস্ট সেল, বেসোফিল, হিস্টামিন। তো হিস্টামিনের কাজ হলো এই যে দেখেন অ্যালার্জি গুলোতে মাস্ট সেল ডিগ্রেনুলেশন হয়, মাস্ট সেল ডিগ্রেনুলেশন হিস্টামিন বের হয়ে আসে অ্যালার্জি, তখন দেখুন রোগীর শ্বাসকষ্ট নিয়ে আসে, তাই না? সিক্রেশন বাড়ে এইসব জায়গায়। তো এই যে হিস্টামিনের কাজ হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন করা। আর এখানে তো দেখলেন ভেসোডাইলেশনও আছে, পারমিবিলিটিও বাড়ায়, সব গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায় হিস্টামিন। তাহলে হিস্টামিন ভেসোডাইলেট করে, আর ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়, তারপর ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, সব গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায় হিস্টামিন। তাহলে এখানে ভাস্কুলার পারমিবিলিটি কারা কারা বাড়ায়, এর মধ্যে একটা আছে হিস্টামিন। তারপর লিকুইডিয়ান্স গুলোর কথা আমরা বলি নাই, লিকুইডিয়ান্স C4, D4, E4, তারপর কিছু কমপ্লিমেন্ট আসবে C3A5 এ, এগুলা স্পেশালি মনে রাখবেন। হিস্টামিন, লিকুইডিয়ান্স, C4, D4, তারপরে যে সেরোটোনিন এখানে আসবে, সেরোটোনিন, এই চারটা মনে রাখবেন যতটুকু পারা যায়। তাহলে কমপ্লিমেন্ট আছে, লিকুইডিয়ান আছে, এটা আলাদা মনে রাখবেন, এটা মনে রাখবেন, আর সেরোটোনিন। এখন বলেন প্রি ফর্ম মেডিয়েটর কি কি আছে? হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রি ফর্ম প্রোস্টাগ্ল্যান্ডিন তো প্রি ফর্ম না আপু। হিস্টামিন বলেন, হিস্টামিন, তারপর কি ভাইয়া বলেন? হিস্টামিন, সেরোটোনিন আর লাইসোসোমাল এনজাইম। ও সরি। লাইসোসোমাল এনজাইম হয়ে গেল, এটা পারবেন ভালো। আচ্ছা, এখন ফ্যাগোসাইটোসিসে আমরা জানি এখানে কিছু অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম আছে, কিছু অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম আছে। ইন্ডিপেন্ডেন্টের মধ্যে যে সবগুলো যে হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলো পারঅক্সিডেট, হ্যালাইড সিস্টেম, এটাকে বলা সবচেয়ে এফিশিয়েন্ট। এই যে রিঅ্যাকটিভ অক্সিজেন, ওই যে বলছিলাম না ফ্রি রেডিক্যাল কাজে লাগে, এই জায়গায় ফ্রি রেডিক্যাল দিয়ে কাজ করা হয়। অক্সিজেন ডিপেন্ডেন্ট না ফ্রি রেডিক্যাল দিয়ে কাজ করে, যে হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলো পারঅক্সিডেট, হ্যালাইড সিস্টেম। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা একটা অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যাল। আবার রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস আছে, এগুলাই তো। আর অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কে কে আছে বলুন, এটা মনে রাখতে হবে। ওই যে ফ্যাগোসাইটোসিস প্রথমে কি হয়, রিকগনাইজ করবে যে এটা জীবাণু, পরে সেটাকে খাই ফেললো, এনগালফমেন্ট। 3 নাম্বার স্টেজে সেটাকে মেরে ফেলা, কিলিং এন্ড ডিগ্রেডেশন। এই কিলিং এন্ড ডিগ্রেডেশনটা আমরা এখন বলতেছি। এর মধ্যে একটা আছে অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, আর কিছু আছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কে কে আছে বলেন? ওই যে মেজর বেসিক প্রোটিন আছে,
bacterial permeability protein, defensin, lysosomal enzyme, lactoferrin, antimicrobial protein. ল্যাক্টোফেরিন, ও লাইসোজাইম, এগুলো এটা পড়বে। সব মাতব্বর গুলা মনে আবার থাকে এই না। গ্রুপে আসছে। আচ্ছা, এখন কার্ডিনাল সাইন অফ অ্যাকুট ইনফ্লামেশন বলেন। রুবর, টুমর, হ্যাঁ, ক্যালর, রুবর, ডলার। টিউমার, ক্যালর, ডলর, আরেকটা Functional আনসিলেক্টেড। আচ্ছা, এখন বলো অপশন কারা কারা আছে। C3B ভেরি গুড, C3, না, তাহলে না। কমপ্লিমেন্ট দেখেন পারমিবিলিটি বাড়ায় C3A5 আর এখানে আছে অপশন C3B, তারপর IgG, হ্যাঁ ভেরি গুড, FC তারপর তারপরে কি এই যে CRP হবে, ল্যাক্টোফেরিন। ল্যাকটিন। আচ্ছা, এরপর বলেন এই যে কেমোটেক্টিক কারা কারা আছে, কেমোটেক্সিস করে। এই অপশনের মধ্যে মেজর কোনটা হবে? অপশন এই অপশনের মধ্যে মেজর হবে C3B। আচ্ছা, দেখেন এখন এক্সিকিউশন অফ IgG, C3B আর হলো ল্যাকটিন, আর হলো কেমোটেক্টিক কারা কারা আছে বলতেছিলাম, বলেন। ও আচ্ছা, আলাদা করে বলবো কোনটার জন্য নিউট্রোফিল নাকি একবারে গহেরে? C5 এ লিকোটিন B4, ইন্টারলিউকিন 8, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 1। আর এখানে মিনিমাম এই তিনটা, এখানে মেজর অপশন হবে বা আসবে না, সরাসরি এই তিনটাই থাকবে। এক্সোজেনাস, এন্ডোজেনাস। এক্সোজেনাস কেমোটেক্টিক হলো যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলো হবে এক্সোজেনাস, এক্সোজেনাস। আর এন্ডোজেনাস হলো এগুলো লিকোটিন B4, ইন্টারলিউকিন 8, C3A, C5 এগুলো। তাহলে আমরা ইনফ্লামেশন বললাম, এখন আছে ইমিউনোলজি অথবা ইমিউনোগ্লোবিন নিয়ে বলি, যেটা আসছে GAMED, গ্যামেট। এখন বলেন সিক্রেশনে পাওয়া যায় কোনটা? IgA সিক্রেশন। আচ্ছা, তারপর অপশন হিসেবে কাজ করে কোনটা? IgG IgM ট্রান্সপ্লাসেন্টাল প্রেসেজ আছে কোনটা? মনে IgG রাখবেন জেস্টেশন জি মানে হলো ট্রান্সপ্লাসেন্টাল, এই যে জেস্টেশন অথবা ট্রান্সপ্লাসেন্টাল। রক্তে সবচেয়ে বেশি থাকে কোনটা? IgE হাইস্ট কনসেন্ট্রেশন। তাহলে তিনটা একটা অপশন হিসেবে কাজ করতেছে। ট্রান্সপ্লাসেন্টাল খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সপ্লাসেন্টাল আরেকটা হাইস্ট কনসেন্ট্রেশন। আরেকটা ঠিক একটা আমরা বলি বাচ্চাদের যারা ব্রেস্ট ফিড করায় বাচ্চাদের, ওই বাচ্চাগুলোর ডায়রিয়া হয় কম। এরপর আসেন ই, এটা হলো অ্যালার্জিতে পাবেন, মানে অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন। আচ্ছা, তারপর আসেন জিএম, এম হলো মলিকুলার ওয়েট, এম এ মলিকুলার ওয়েট। মনে রাখবেন সবচেয়ে বেশি মলিকুলার ওয়েট কার? IgM এই যে নামে এখানে এম আছে, এখানে এম আছে, মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি মলিকুলার ওয়েট এম। আর জেস্টেশন বা ট্রান্সপ্লাসেন্টাল জি আছে, জেস্টেশন মনে রাখবেন। আর এখানে হাইস্ট কনসেন্ট্রেশন অপশন। এখন বলেন মহাত্মা গান্ধী কিরকম লোক ছিলেন? ক্লাসিক্যাল ক্লাসিক লোক ছিলেন, ক্লাসিক লোক মহাত্মা গান্ধী। তাহলে দেখেন এই যে কমপ্লিমেন্টের তিনটা পাথওয়ে আছে, একটা হলো ক্লাসিক্যাল পাথওয়ে, একটা অল্টারনেট পাথওয়ে, আর একটা ল্যাকটিন পাথওয়ে। এই ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেট করে কে কে? একটা হলো IgM আর একটা IgG, মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী ক্লাসিক লোক ছিলেন, ওখান থেকে আমরা পাচ্ছি। এটাও কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করে, এটাও কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করে। IgA কি করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট? নো করে এগ্রিগেটেড IgA। ভেরি গুড, এগ্রিগেটেড IgA, নরমাল IgA করবে না। এগ্রিগেটেড IgA ক্যান অ্যাক্টিভেট অল্টারনেট পাথ। তাহলে দেখেন এই যে পাঁচটা এখানে নিলে এখানে শেষ, ভিতরে আর কিছু করার দরকার নেই। তাহলে অপশন হিসেবে সবচেয়ে বেশি জিনিস হলো IgG এর ক্ষেত্রে, এম এর ক্ষেত্রে অল্প, এম এ মলিকুলার ওয়েট, আর এম দিয়ে বললাম কমপ্লিমেন্ট। এটা বললাম সিক্রেশনে পাওয়া যায়, ইতে বললাম অ্যানাফিলাক্টিক, আর জি হলো বেশিরভাগ। এখন বলেন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটার নাম বলেন। B lymphocyte macrophage T lymphocyte টি লিম্ফোসাইট হবে না, ডেনড্রাইটিক সেল। or dendritic cells sorry dendritic cell, B cell আর dendritic cell আর macrophage। এখন বলেন এটা হবে কিনা ফলিকুলার ডেনড্রাইটিক? no এটা হবে না, এই তিনটার বাইরে তিনটাই করবো না। ফলিকুলার ডেনড্রাইটিক অন্য জিনিস, এখন বলবো না। ফলিকুলার
ডেন্ড্রাইটিস অন্য জিনিস, এটা রেসিডেন্সি পরীক্ষাগুলোতে দেখবেন এই জিনিসটা লাগবে না। তাহলে এই তিনটে থাকবে। বুঝি নাই, আরেকবার বলবেন ফলিকল ডেন্ড্রাইটিস কি? ফলিকুলার ডেন্ড্রাইটিস সেল, এটার সাথে ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বা অ্যান্টিজেন প্রেজেন্টেশনের কোনো ভূমিকা নাই। এটা দেখবেন বিভিন্ন অর্গানে থাকে। এটা আমরা পরে এখন বিস্তারিত বলতেছি না, শুধু মনে রাখেন এই তিনটার বাইরে আর কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নেই। অনলি ডেন্ড্রাইটিস সেল বাট নট ফলিকুলার ডেন্ড্রাইটিস সেল। ফলিকুলার ডেন্ড্রাইটিস সেল থাকলে এটা ক্রস দিবেন, এটা রেসিডেন্সিতে প্রায় আসতো। এই তিনটা খুব হাই ভোল্টেজের প্রশ্ন, এটা ইনফিনিটি স্টার প্রশ্ন। এই তিনটা বি লিম্ফোসাইট, ডেন্ড্রাইটিস সেল, ম্যাক্রোফেজ। এটা যদি ফলিকুলার দেয় এটা বা এটা মাথায় রাখেন। অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট হবে না? না, এই তিনটার বাইরে কোনো কিছু ভাববেন না, বললাম তো এই তিনটাই পাবেন। বি লিম্ফোসাইট হাতে গুনে গুনে তিনটে মুখস্থ করেন। বি লিম্ফোসাইট, ডেন্ড্রাইটিস সেল, ম্যাক্রোফেজ। বাইরেও দেখবেন এইসব ইমিউনোলজি চ্যাপ্টারতে দেখা যাবে ডেভিডসন থেকে দুইটা লাইন অ্যাড হয়ে যায়। ডেভিডসন একরকম বলছে, মাইক্রোবায়োলজি আরেক রকম বলছে, কিন্তু আপনি মেইনলি এটা ফলো করেন না মাইক্রোবায়োলজি। ডেভিডসনে এই তিনটাই আছে তো। হ্যাঁ, ডেভিডসন আরো বেশি থাকতে পারে যদি থাকে। আচ্ছা, ইমিউন প্রেজেন্টিং সেল গেল। এখন আছে ইম্পর্টেন্ট টপিক, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, আসছিল কথা। তো আমরা বলছিলাম অ্যাসিড দিয়ে মনে রাখতে প্রথমে, মানে পরীক্ষায় প্রশ্ন আসছিল আরএস ইনকম্পিটিবিলিটি কোন ধরনের হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন। এখানে জামালা লাগে এটা কি অ্যানাফিল্যাক্টিক না সাইটোটক্সিক, এরকম অপশন দিছিল। তখন আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে এটা আসলে সাইটোটক্সিক মানে কি, টাইপ 1 না টাইপ 2, এরকম মাথা ঘুরে যায় অনেক সময়। সেজন্য এই যে এটা হলো অ্যানাফিল্যাক্টিক, এটা 1, এটা হলো 2 সাইটোটক্সিক, 3 ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, 4 ডিলেড টাইপ। তাহলে চারটা টাইপ 1 হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন, টাইপ 2 এটা হলো অ্যানাফিল্যাক্টিক, এ দিয়ে অ্যানাফিল্যাক্টিক, C দিয়ে সাইটোটক্সিক মিডিয়েটেড, I দিয়ে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, D দিয়ে ডিলেড টাইপ। তাহলে অ্যানাফিল্যাক্টিক, সাইটোটক্সিক, ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, ডিলেড টাইপ, এই চারটা মনে রাখবেন সিকোয়েন্সিয়ালি। যদি কোনো কারণে ভুলে যান টাইপ 1 এর আরেক নাম কি। এবার আসি আমরা एग्जांपल। টাইপ 1 সবগুলো অ্যালার্জি রিলেটেড, অ্যালার্জি সব ধরনের অ্যালার্জি রিলেটেড। এখানে অ্যাটপি, অ্যালার্জি শব্দ থাকা মানে হলো টাইপ 1, বাস শেষ। এখানে আইজিই থাকে, আমরা তো বললাম একটু আগে, এটা শেষ। যত টেস্ট পাবেন মোট, এই যে এমটি টেস্ট, লেপ্টোমিন টেস্ট, গ্রানুলোমা, এই সবগুলো আসবে টাইপ 4 এর। ওই যে সেল ডিলেট টাইপ, যেটা টাইপ 4, এমটি টেস্ট, লেপ্টোমিন টেস্ট, তারপর গ্রানুলোমা, অল গ্রানুলোমা, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হলো গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ আর কন্টাক্ট ডার্মাটাইটিস। যদি অ্যাটোপিক বলে কততে যাবে ভাই? টাইপ 4 অ্যাটোপিক ডার্মাটাইটিস টাইপ 1 2 3 4 কোনটা? 1 অ্যাটোপি মানে 1, অ্যাটোপি মানে 1। এই যে অ্যালার্জি, অ্যাজমা, এগুলোতে অ্যাটোপি শব্দ পাবেন। অ্যাটোপিক অ্যাজমা নামে একটা শব্দ আছে। তো অ্যাটোপি মানে 1। আর এখানে দেখেন কন্টাক্ট ডার্মাটাইটিস, এটা হলো টাইপ 4। তাহলে অ্যাটোপিক ডার্মাটাইটিস টাইপ 1, কন্টাক্ট ডার্মাটাইটিস টাইপ 4। আর তাহলে যত টেস্ট আছে এমটি, ল্যাপ্টোমিন, গ্রানুলোমা, গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, গ্রাফট রিজেকশন দেখুন দুইও আছে, তারও আছে। তাহলে টাইপ 1 এবং 4 শেষ। এখন আসেন টাইপ 3, ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড। আমরা যখন স্ট্রেপ্টোকক্কাস পাইজনস ইনফেকশন হয়, সোর থ্রোট ইনফেকশন করে, সেটার কমপ্লিকেশন হিসেবে আমরা বলতাম রিউমেটিক ফিভার করে, এজিএন করে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে আমরা বলতাম বেসমেন্ট মেমব্রেনে ইমিউন কমপ্লেক্স ডেপোজিট হয়, বেসমেন্ট মেমব্রেনে ইমিউন কমপ্লেক্স ডেপোজিট হয়, এরকম বলতাম। তো রিউমেটিক ফিভারটা হলো টাইপ 2 এবং এজিএনটা হলো টাইপ 3। তো এখানে দেখেন কি কি আসবে। আর আরেকটা শব্দ আমরা পড়তাম টাইপ 3 আছে, এই যে ফার্মাস লাং অথবা আফটাস রিঅ্যাকশন, সিরাম সিকনেস, এই ওয়ার্ডগুলো টাইপ 3 তে পাইতাম। তাহলে টাইপ 3 হলো আরএ, খুব ইম্পর্টেন্ট, এসএলই খুব ইম্পর্টেন্ট, এজিএন, এই তিনটা না জেনে যাওয়া যাবে না মিনিমাম, আরএ, এসএলই, এজিএন। এরপর এই যে সিরাম সিকনেস, এটা জানবো আমরা। তাহলে আরএ, এসএলই, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। বলেন এই যে কমপ্লিমেন্ট কম, লো কমপ্লিমেন্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কি কি কারণে কম হতে পারে, যে কিডনির কি কি কন্ডিশনে? ছোটদের হচ্ছে নিউরাল চেস্ট ডিজিজ। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে একটা প্রশ্ন আসে এরকম অনেক সময়, মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস দেখা যাচ্ছে কমপ্লিমেন্ট লেভেল কম পাওয়া যাচ্ছে,
কি ক্ষেত্রে হতে পারে? পিএসজিএন, এসএলই, ক্রায়োগ্লোবুলিনেমিয়া, ভেরি গুড। আরো দুইটা কি জানি ছিল। SLE আছে, তারপর ক্রায়োগ্লোবুলিনেমিয়া, cryo- আর হলো লো কমপ্লিমেন্ট যাবে, লো কমপ্লিমেন্ট মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলাইটিস। আর ও এমএসজিএন। হ্যাঁ, তাহলে পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলাইটিস, এসএলই আর ক্রায়োগ্লোবুলিনেমিয়া। এখানে আরেকটা এসডি আছে, সাবএকিউট ব্যাকটেরিয়াল। bacterial ব্যাকটেরিয়াল endocarditis, এন্ডোকার্ডাইটিস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমরা তাহলে বাকি সব টাইপ 2। টাইপ 2 হলো ব্লাড রিলেটেড যতগুলো আছে, ব্লাড রিলেটেড, যেমন আরএস ইনকম্প্যাটিবিলিটি, ব্লাড ট্রান্সফিউশন, তারপর ভাস্কুলাইটিস। যদি বলা হয় ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস, নামই বলছে ইমিউন কমপ্লেক্স, তাহলে এটা যাবে টাইপ 3 তে। আর শুধু ভাস্কুলাইটিস বলতে টাইপ 2। আর কি আছে এখানে? ওই যে অটোইমিউন যতগুলো আছে, অটোইমিউন এরকম হাবিজাবি যা লেখা থাকে, ব্লাড, অটোইমিউন, ভাস্কুলাইটিস এরকম। আর এখানে আছে মাইসথেনিয়া গ্রেভিস আর গ্রেভ ডিজিজ। অটোইমিউন এগুলো কিন্তু অটোইমিউন ডিজিজ, গ্রেভ ডিজিজ। তো নরমালি যদি শুধু একটা বলে টাইপ 5 এর एग्जांपल কি, তখন গ্রেভ ডিজিজ বলবেন। আর যদি ভাগ করে না দেয় তাহলে 2 এর মধ্যে রেখে দিবেন। তাহলে মাইস্থেনিয়া গ্রেভিস আর গ্রেভস ডিজিজ এগুলো টাইপ 2 তে। টাইপ 2 তে রাখবেন। আর যদি ভাগ করে দেয় তখন আপনি ওইদিকে বেশি বলবেন। আচ্ছা, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এমএসসি। এটা কি? এরকম কতগুলো জিনের সমষ্টি যেটা শর্ট আর্ম অফ ক্রোমোজোম নাম্বার 6 এ থাকে। ক্লাস্টার অফ জিন, শর্ট আর্ম অফ ক্রোমোজোম নাম্বার 6 এ থাকে। শর্ট আর্ম ক্রোমোজোম নাম্বার 6, এটা মাথায় রাখবেন। আর এমএসসি 1 আর 2 এরা কোথায় থাকে? MSC 2 থাকে হলো অ্যান্টিজেন প্রেজেন্ট ইন সেল, অন দ্য সারফেস অফ অ্যান্টিজেন প্রেজেন্ট ইন সেল। আর MSC 1 থাকে অল নিউক্লিয়েটেড সেল। except RBC. হ্যাঁ, RBC কি নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস থাকে না। নাই। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে পরীক্ষায়, এদিকে তো মনে করেন এটা মানে কি? এটা কাজ হলো আমি একটা অ্যান্টিজেন একটা ম্যাক্রোফেজ ভক্ষণ করলো, খাওয়ার পরে আবার সে হেল্পার টি সেল অথবা সাইটোপ্লাজমিক টি সেলের কাছে প্রেজেন্ট করা। মানে আমি একটা জীবাণু পাইছি, একটা দোষী একটা মাছ ধরছি, অনেকটা এরকম হয়। ওরে জানানো যে আমি একটা জিনিস পাইছি, আমি একটা জীবাণু পেয়েছি, তুমি আসো। এখন দুইটা আছে, তাহলে একটা বললেন 1 আর একটা বললেন 2। দুজনেই খেয়ে দিয়ে এখানে মনে করেন সারফেক্স আছে 1 আর একটা সারফেক্স আছে 2। এখন এখানে আছে CD4 আর একটা আছে CD8। কোনটাকে কে বলবে যে এ বললো আমি একটা জীবাণু পেয়েছি, আসো। এ কাকে ডাকবে? কাকে ডাকবে? 2 ডাকবে হচ্ছে 1 মানে 4 কে, আর 1 ডাকবে 8 কে। আর এক আট। এটা মনে রাখবেন, 8 কে 8, তার দোকানে 8। তাহলে আবার বলেন এখানে কত? এখানে কত? 1 না 2? এমএসসি 1 না 2? ওখানে 8 আসবে। তাহলে এখানে আসবে 8, মানে 8 কে 8, তার দোকানে 8, সহজভাবে বলবেন। এমএসসি 1 মানে হলো 1 মানে 8 কে 8, এই যে 8 কে 8, তার দোকানে 8 মনে রাখার জন্য। তাহলে 4 মানে হলো এই যে 4, কার সাথে বাইন্ড করবে? 2 এর সাথে, এমএসসি 2 এর সাথে। তাহলে এটা কিছু বলে যান, আবার বলি সহজভাবে। এমএসসি 1 আর তাহলে এমএসসি 2। পরীক্ষার প্রশ্ন যদি আসে 4, একটা হলো CD4 হেল্পার টি সেল আর হলো CD8 হেল্পার টি সেল, কার সাথে কোনটা বাইন্ড হবে? মনে রাখবেন 8 কে 8 মানে হলো CD4 CD8 আর তার দোকানে 8। স্যার HIV তে CD4 তাই না? কোনটা বলেন? HIV AIDS। হ্যাঁ 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 হ্যাঁ, তাই CD4 ভালো বলছেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন কম্পোনেন্ট অফ ইননেট ইমিউনিটি। নিউট্রোফিল। ইননেট ইমিউনিটি আছে আর তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে। তো মনে রাখবেন ইননেট ইমিউনিটি সেলুলার কম্পোনেন্ট হলো ম্যান, এর মধ্যে ম্যাক্রোফেজ, ইওসিনোফিল, নিউট্রোফিল আর হলো এনকে সেল। তো নিউট্রোফিলের উপরে একটা স্টার মার্ক দিয়ে রাখবেন, এটা কিন্তু অ্যাকোয়ার্ডে নাই, বাকিগুলো কিন্তু অ্যাকোয়ার্ডও আছে। তো অ্যাকোয়ার্ডের একটা স্পেশাল কোনটা? বি সেল আর হলো টি সেল। আর এখানে যে ম্যানের সেলগুলো আছে ম্যাক্রোফেজ, ইওসিনোফিল, এনকে সেল, এরও আসবে, কিন্তু এটার জন্য এই জায়গায় স্টার মার্ক দেন, আর এখানে এই জায়গায় স্টার মার্ক দেন। নিউট্রোফিল আর এখানে বি সেল এবং টি সেলের গায়ে স্টার মার্ক দেন।
অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। আমি সহজভাবে গল্পটা বলি। আপনি কষ্ট করে পড়ালেখা করতেছেন, হয়তো মানুষ দেখতেছে সে পড়ালেখা করেই যাচ্ছে, কোনো আউটকাম নেই, কিন্তু এটা আসলে ভালো আউটকাম আছে ভবিষ্যতে। কষ্ট করে পড়ালেখা করতেছি, ইফেক্ট রেজাল্টটা পাইতে আমার একটু সময় লাগতেছে, কিন্তু আমি লং লাস্টিং, আমার মেমোরিতে অনেকদিন ধরে থাকবে এই জিনিসটা, এই পড়ালেখাটা অনেকদিন টেকসই হবে। তাহলে দেখেন, কষ্ট করে পড়ালেখা করতেছেন, অ্যাক্টিভলি পড়ালেখা করতেছেন, এটা মানুষজন বলতেছে কোন কি পড়ালেখা করতেছে, কোনো কিছু তো হয় না, কিন্তু এটা কিন্তু দেরিতে একটা ইফেক্ট শুরু হয়, কিন্তু রেজাল্ট আছে, ভালো রেজাল্ট। তাহলে ডিলেড অনসেট। এরপর বললাম রেজাল্টটা ভবিষ্যতে কিন্তু খুব ভালো, লং লাস্টিং, অনেক দিন থাকবে রেজাল্ট, মানে লং লাস্টিং ডিউরেশন, লং লাস্টিং ইফেক্ট গেল। তারপর বললাম এটা লং লাস্টিং এবং মেমোরিতে থাকে, ভবিষ্যতে যে কোনো এটা আমি বলতে পারি যে আমি পড়ছিলাম ওই সময়, মেমোরি সেল থাকে। মেমোরি সেল থাকলে যখনই স্যার পড়া জিজ্ঞেস করবো তখনই আমি বলতে পারি, মানে সেকেন্ডারি ইমিউন রেসপন্স সাথে সাথে হয়। তাহলে শেষ, এটা হলো অ্যাক্টিভ। তাহলে আপনি পরিশ্রম করতেছেন, একটু দেরিতে ইফেক্ট পাচ্ছেন, কিন্তু যে রেজাল্টটা পাচ্ছেন এটা সারা জীবনের জন্য লং লাস্টিং ইফেক্ট। এবং ভবিষ্যতে কেউ যদি আপনার এত পরিশ্রম করতেছেন, এত কষ্ট করে মুখস্থ করতেছেন, কেউ জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন, মানে আপনার মেমোরি সেল আছে, আপনার সেকেন্ডারি ইমিউন রেসপন্স আছে। আর এখানে উল্টা, এখানে প্যাসিভ, এখানে প্রিফর্ম, খাওয়াই দিচ্ছে চামচ কেটে কেটে, তো দেখা যায় একটা সাথে সাথে ইফেক্ট পাচ্ছে সে, কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্ধকার। তাহলে প্রিফর্ম কিন্তু ইমিডিয়েট অনসেট, এটাও ঠিক আছে, কিন্তু শর্ট লাস্টিং। আর এখানে মেমোরি সেল নাই, এখানে তাহলে সেকেন্ডারি ইমিউন রেসপন্স নাই, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হলো যেহেতু বাইরে থেকে দিচ্ছি, তাহলে একটা হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, এটা মাথায় রাখবেন। হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন সাউন্ড হলো এইয়াতে প্যাসিভ ইমিউনিটিতে, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে প্যাসিভে হাইপার সেনসিটিভিটি হওয়ার চান্স থাকে। ভ্যাকসিন প্রডিউস করা যায়। হ্যাঁ, এখন আসেন লাইভ ভ্যাকসিন কি, সরি এটা জানি তো আমরা, ভ্যাকসিনের টাইপ। অল ভাইরাল ভ্যাকসিন আর কি লাইভ ভ্যাকসিন, except hepatitis A, Japanese encephalitis, rabies। এটা মুখস্থ করবেন, এটা নোট খাতায় তুলে রাখবেন, যে সকল ভাইরাল ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, এক্সেপ্ট হিজরা, হিজরার মধ্যে যদি হেপাটাইটিস এরা কিল, এক্সেপ্ট মানে কিল, তাহলে সকল ভাইরাল ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, এক্সেপ্ট হিজরা, হেপাটাইটিস এ, জাপানিজ এনকেফালাইটিস, রেবিস, এরা কিলড হবে। তাহলে এবার বলেন অল, এটার উল্টা, অল ব্যাকটেরিয়াল ভ্যাকসিন আর কি হবে, কিল। এক্সেপ্ট খুব ইম্পর্টেন্ট, এখানে খুব ইম্পর্টেন্ট, বিসিজি 5 স্টার, আর হলো টাইফয়েড। তাহলে এখানের মধ্যে যা যা দেখানো, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিসিজি সবার আগে জানতে হবে, এটা লাইভ ভ্যাকসিন। এফবিএস ফাস্টিং ব্লাড সুগার। হ্যাঁ, ঠিক আছে, এটা গেল। এবার বলেন সাব ইউনিট ভ্যাকসিন কি কি আছে, বা রিকম্বিনেন্ট ভ্যাকসিন, রিকম্বিনেন্ট টেকনোলজি দিয়ে যেটা তৈরি করা, রিকম্বিনেন্ট অথবা সাব ইউনিট। তাহলে ওখান থেকে বিসিজিটা মনে রাখবেন আর সাব ইউনিটটা মনে রাখবেন, এই দুটো মিনিমাম করে দিতে হবে পরীক্ষায়। সাব ইউনিট খুবই ইম্পর্টেন্ট। এইচভিপি আর এইচপিভি, এই যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন, আসলে ইনফ্লুয়েঞ্জা, এটা হলো এটা 5 স্টার, আর ওখানে বিসিজিটা লাইভ, এটা 5 স্টার। এরপর লাইভ এবং কিল দুটোই আছে। পোলিও দুই ধরনের ভ্যাকসিন আছে, একটা হলো সেভিং আর একটা হলো সক। সকে কে আছে কিল ভ্যাকসিন, এটা সেভ মানে লাইফ সেভ করে, জানার দরকার নেই, জাস্ট পোলিওতে দুই ধরনের ভ্যাকসিন আছে, আর ইনফ্লুয়েঞ্জা তো আছে। এখন আপনারা আমাকে বলেন কোভিড ভ্যাকসিন কি তাহলে কোভিড ভ্যাকসিন কি লাইভ ভ্যাকসিন, তাহলে কোভিডের যে ভ্যাকসিনটা আসছে কোভিড রিকম্বিনেন্ট, এটা আমি শিওর না, আমি তো দেখতে আমি খুঁজছি অনেক। এখন আপনারা আমাকে বলেন প্রথম এই যে ভ্যাকসিনটা দেয় কোন দেশে প্রথম দেয়, কোভিডের বিরুদ্ধে যে ভ্যাকসিনটা? রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাজ্যের মানুষের নাম কি, যিনি দেন তার নাম কি? কি জানো একটা বৃদ্ধ মানুষ, মার্গারেট কিনান। তাহলে প্রথম ভ্যাকসিন, ফার্স্ট ভ্যাকসিন নেয়
কোভিড এর বিরুদ্ধে যেটা হলো ফাইজারের ভ্যাকসিন, এটা নেওয়া হলো যুক্তরাষ্ট্র। এখন লোকটার নাম হলো কি নাম? মার্গারেট মার্গারেট থ্যাচার। ইয়ান। এখন বলেন কোভিড যে বললাম এটা কোন ধরনের ভাইরাস? RNA, RNA ভাইরাস। এনভেলপ না নন এনভেলপ? envelope, তাহলে কোভিড ভাইরাস আমরা জানি এটা আপনাদের মেডিসিনে পড়ানো হবে, মেডিসিন হয়তো পড়াইছে। এটা আরএনএ ভাইরাস, আর কিচ্ছু করায় নাই। এনভেলপ ভাইরাস। আচ্ছা, এটা প্রাইমারি সাইট অফ ইনফেকশন কোনটা, মানে প্রথম গিয়ে কোথায় ইফেক্ট করে মেইনলি? লাং প্যারেনকাইমাতে C2 রিসেপ্টরের সাথে লাগে। লাংয়ের মধ্যে কোন জায়গা, কোন সেল? আমরা জানি লাংয়ে তিন ধরনের সেল আছে, টাইপ 1 অ্যালভিওলার, type 2, type Type 2, টাইপ 2 সাথে লাগে। টাইপ কত 2, বলেন? ভেরি গুড। এই অংশটা ফরস। আর এনভেলপ ভাইরাস ফার্স্ট এট লাং আর টাইপ 2। এবার আসেন WHO এটাকে এন্ডেমিক প্যান্ডেমিক ঘোষণা করে কবে? এটা হচ্ছে 11 মার্চ, 11ই 11 মার্চ, মার্চ। হ্যাঁ 11 মার্চ জরুরি অবস্থা জারি করে। জরুরি অবস্থা তো 30 না 31 জানুয়ারি, 30 কিন্তু জানুয়ারি। pandemic হচ্ছে 11 মার্চ। প্যান্ডেমিক মনে হয়। হ্যাঁ pandemic ঠিক আছে। ফার্স্ট কেস ইন বাংলাদেশ 8 8ই 8 মার্চ। আচ্ছা, কোন শহরে এটা ডিটেক্ট হয় প্রথম? চীনের হুবাই প্রদেশ। উহান, চীনের হুবেই প্রদেশের উহান শহর। হুবাইয়ের উহান, হ্যাঁ ভেরি গুড, ভালো করেন। হুবাই প্রদেশের উহান শহরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন বলেন এখানে সিটি স্ক্যান করলে এখানে আমরা মেইনলি টেস্ট করি আরটি-পিসিআর ফর কোভিড-19। সিটি স্ক্যান করলে কি পাবেন মেইনলি? গ্রাউন্ড গ্লাস অপাসিটি। ভেরি গুড, গ্রাউন্ড গ্লাস। আচ্ছা, আর কি কি পাওয়া যেতে পারে এখানে? নিউমোনিয়া, এটা তার নিউমোনিয়া করে, নিউমোনিয়া ফিচার পাওয়া যেতে পারে। ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল সেটা হলো কথা। মেইনলি মোস্টলি, ভেরি গুড, মোস্টলি বাইল্যাটারাল প্রেজেন্টেশনটা, মোস্টলি বাইল্যাটারাল। এই যে গ্রাউন্ড গ্লাস পাবেন, কনসিলিডেশন পাইতে পারেন, নিউমোনিয়া এসবের ক্ষেত্রে বাইল্যাটারাল, এটা মাথায় রাখবেন। আর এক্স-রে করলে একটা ওপাসিটি পাওয়া যেতে পারে রাউন্ড শেপে। রাউন্ড অপাসিটি। আচ্ছা, এটা বলেন তো এটা মানে কি? কার্ভ 65 নিউমোনিয়ার। 65 নিউমোনিয়ার হচ্ছে সিভিরিটি। কনফিউশন ইউরিয়া 7 এর বেশি, রেসপিরেটরি রেট 30 এর বেশি। রেসপিরেটরি রেট ঠিক আছে তো? রেসপিরেটর 24 এর বেশি। 30 না? আচ্ছা দেখে নিবেন, এটা 30 দেখবেন একবার। আর ব্লাড প্রেশার 60 90 এর কম। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। আর এক্স 65 এর উপরে। 65 এর বেশি, হ্যাঁ। কম দিয়ে দেয়। আচ্ছা এবার বলেন প্যারাসাইট দিয়ে বলি, কোন কোন প্যারাসাইট স্কিন পেনিট্রেট করে? স্ট্রংলয়েস, স্ট্রাঙ্গুলার স্টারকোরালিস, নিকাটার আমেরিকানা, অ্যাঙ্কালাস্টোমা ডিউডেনালি। এসএসসি অবস্থায় স্কিন পেনিট্রেট হয় এইচএসসি কোকওয়ার্ম, কোকওয়ার্ম এস দিয়ে কি? স্ট্রাঙ্গুলার স্টারকোরালিস। সিঙ্গুলার আর সিস্টোসোমা। আর সি দিয়ে কি? কিউটিনিয়া, কিউটিনাস লার্ভা মাইগ্রেন্স, মাইগ্রেন্ট। তাহলে এটা মনে রাখবেন স্কিন পেনিট্রেট করে কোন কোন প্যারাসাইট বললে এটা এইচএসসি কোকওয়ার্ম, অ্যাস্ট্রোমগালাইট, এটা বলে যান অ্যাস্ট্রোমগালাইট আর কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স, এটা ইম্পর্টেন্ট। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হবে অটো ইনফেকশন কারা কারা করে? কোথায় অটো ইনফেকশন হয়? ওটা ইনফেকশন লাংসে নাকি? টেস্ট হবে বলুন, তাই না? তাহলে অটো ইনফেকশন হয় টেস্টে, মনে রাখার জন্য কারা কারা অটো ইনফেকশন করে এটা লিখে রাখেন। অটো ইনফেকশন যারা লিখেন নাই মনে রাখলে তো ভালো করে মনে রাখতে পারেন। টেস্টে অটো ইনফেকশন হয় এভাবে মনে রাখতে পারেন। তাহলে সি দিয়ে ক্রিপ্টো অ্যাসপোরিডিয়াম, পারভাম। আর এস দিয়ে হাইমেনোলেপসিস, হাইমেনোলিসিস না না, না না, ই দিয়ে এন্টারভিয়াস, ভার্মিকুলারিস। এস দিয়ে স্ট্রাঙ্গুলার স্টারকোরালিস, আর টি দিয়ে টিনিয়াস সোলিয়াম। সেকেন্ড। তাহলে এরা তাহলে টেস্টে অটো ইনফেকশন হয়, এসএসসি তে স্কিন পেনিট্রেট হয়, এই দুটো মাথা রাখবেন। আর অ্যানিমিয়াটা পরীক্ষা চলে আসছে, আরেকবার একটু দেখে নেবেন। এটা এই যে এখানের মধ্যে যে হুকোয়ার, ম্যালেরিয়া, কালাজ্বর এগুলো তো আমরা পাবো ইনশাআল্লাহ। ডাইপালিবোডিয়াম, ল্যাটাম এরও আছে। আর লাংস দিয়ে কারা যায় এটাও আমাদের গাইডে সূত্র দেওয়া আছে। এই দুটো বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। আর অ্যানিমিয়াটা দেখবেন। ভাইয়া এগ লার্ভা এগুলো কি পড়া লাগবে? না অত বেশি শুনেন, মাইক্রোবায়োলজি থেকে আসছে
বইয়ের টপিক ধরে ধরে পড়বেন। ওভারঅল ব্যাকটেরিওলজি এরকম সরাসরি গঠন বা এরকম কোনো কিছু সহজে উল্লেখ নেই বেশি, বরঞ্চ কিছু ডিজিজের নাম উল্লেখ আছে। মেডিসিনও দেখবেন টিবি লেখা আছে, কালাজ্বর লেখা আছে, ম্যালেরিয়া লেখা আছে, তারপর এমবিবিএস লেখা আছে। যেগুলো লেখা আছে ওগুলো আগে শেষ করবেন, তারপর গ্রস কিছু জিনিস করবেন। একদম লার্ভা কোনটা আছে, এটা কোনটা আছে, ও প্রত্যেকের পরীক্ষাতে আসে না এরকম একদম ভিতরে এত ডিপে আসে না প্রশ্ন। হ্যাঁ, গতবার যেটা ছিল নেক্রোটাইজিং ফাসাইটিস, ওই যে এক্সোটক্সিন এন্ডোটক্সিন থেকে একটা প্রশ্ন আসছিল এখান থেকে মেইনলি। আর এদিকে যে অ্যানিমিয়া কারা করে, প্যারাসাইট থেকে একটা প্রশ্ন আসছিল। আর বাকিগুলো মেডিসিনের যে ম্যালেরিয়া, কালাজ্বর, টিবি এসব জায়গা থেকে প্রশ্ন আসছিল। এখন বলেন এক্সোটক্সিন আর হলো এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টিকক অ্যাসিড কোথায় থাকে বলছিলাম আমরা, টিকক অ্যাসিড কোথায় থাকে? গ্রাম পজিটিভে। যারা বলে যাবেন তারা এটা এটা কি চিহ্ন, কি চিহ্ন না, কি চিহ্ন না এখানে? তাহলে টিকক অ্যাসিড কোথায় থাকবে? গ্রাম পজিটিভে থাকবে, এই যে টি চিহ্ন, টি এবং মনে রাখতে পারেন। আর এখানে অ্যাবসেন্ট। আর এখানে পেপটিডোগ্লাইকান ইয়া ঠিক হবে কোনটাতে? গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভে ঠিক অনেক মোটা হবে, আর গ্রাম নেগেটিভে পাতলা হবে, অল্প লেয়ার। এটা ঠিক, এটা ঠিক, এটা বেশি ঠিক না, এগুলো খেয়াল রাখবেন। এখন এন্ডোটক্সিনটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটা কম্পোনেন্ট। এই যে আমরা বললাম না এন্ডোটক্সিক শক, সেপটিক শক, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে করে, একসময় এটা ধারণা করা হতো। এখন বলা হচ্ছে না, গ্রাম পজিটিভও করে, শুধু গ্রাম নেগেটিভ করে না। তাহলে এন্ডোটক্সিন এটা কম্পোনেন্ট অফ সেল ওয়াল, হলো কম্পোনেন্ট অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল। তো এখান থেকে পরীক্ষা কি লাগবে? এটা পজিটিভ নেগেটিভ দুটো থেকে হতে পারে। ইম্পর্টেন্ট হলো এক্সোটক্সিনটা হাইলি টক্সিক, হাইলি অ্যান্টিজেনিক। এটাকে আমরা টক্সয়েড হিসেবে, ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি। এটার একটাই সমস্যা, সেটা হিট স্টেবল না হিট লেভেল, বলেন আপনারা? হিট লেভেল এক্সেপ্ট স্টাফাইলোকক্কাল। তাহলে হাইলি টক্সিজেনিক, হাইলি অ্যান্টিজেনিক, হাইলি টক্সিজেনিক। আবার ইট ক্যান বি ইউজড অ্যাজ টক্সয়েড, ভ্যাকসিন ব্যবহার করা যায়। আর এটা হিট লেভেল, আর এটা সুবিধা হলো এটা হিট স্টেবল। স্টাফ অরিয়াস আটলা স্টেপ 2, এর মধ্যে বলেন স্টাফ অরিয়াস দিয়ে কি কি টক্সিন আছে? টক্সিক শক সিনড্রোম টক্সিন দুটাতেই আছে। জি। এখানে একটা টক্সিন আছে যেটা নেক্রোটাইজিং নিউক্লিয়া। আমার বইটা লাগবে। আচ্ছা, এই বইটা কবে বের হইছে? স্টেফাইলোটক্সিন। বলেন টক্সিক শক সিনড্রোম টক্সিন আর কি আছে? স্টাফ আর কি আছে? স্ক্যালডেট। এক্সোটক্সিন বি। এক্সোটক্সিন, নেক্রোটাইজিং ফাসাইটিস তো এক্সোটক্সিন বি করে। এটা হলো স্টেফিলোকক্কাস। হ্যাঁ, এখানে আছে এক্সোটক্সিন এ, এক্সোটক্সিন বি আর এসও, এগুলো আছে। আর এখানে আর কি আছে বলেন? এম প্রোটিন আছে, সুপার অ্যান্টিজেন আছে। হ্যাঁ, সুপার অ্যান্টিজেন আছে। তো স্কেলডেড স্কিন সিনড্রোম একটা টার্ম আছে। এখানে একটা জিনিস আছে, এটার নাম মনে পড়ে? টিবি লিউকোসাইটিস। এরিথ্রোজেনিক টক্সিন। হ্যাঁ, এরিথ্রোজেনিক টক্সিন। এগুলো খেয়াল রাখবেন। এই যে টক্সিক টক্সিন দুইটাতেই আছে। এখানে হয় মেইনলি নেক্রোটাইজিং নিউমোনিয়া, আর এখানে হয় নেক্রোটাইজিং ফাসাইটিস। এটাই কোনটা আসলে বলছিল এরকম যে এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ কোনটা। আর কি কি আছে এক্সোটক্সিন মেডিয়েটেড? এই যে ডিপথেরিয়া, কলেরা, অ্যানথ্রাক্স, এরকম বেশিরভাগই দেখবেন আমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, একবার রিডিং দিয়ে যাবেন। শুটিনেস্টার অ্যাপিয়ারেন্স কোনটাতে পাবেন? ডার্ক ভিব্রিও কলোজি। ভিব্রিও কলোজি, এখানে শুটিনেস্টার অ্যাপিয়ারেন্স পাবেন। আচ্ছা, এরপর বলেন ট্রান্সপ্লাসেন্টাল কারা কারা যেতে পারে? এটা হচ্ছে টর্চাস। হ্যাঁ, বলেন। টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, টক্সোপ্লাজমা, রুবেলা, তারপর সিফিলিস, তারপর ওদি আদার্স এর মধ্যে কি আছে? কোন কোন ভাইরাস আছে? ব্যাকটেরিয়া ভাইরাস, পারোভাইরাস, এই দুটো মনে রাখবেন। কি বললেন ভাইয়া ওদিয়া? ওদি আদার্স, আদার্স এর মধ্যে আচ্ছা আচ্ছা। জিকা ভাইরাস আছে।
পার্ভোভাইরাস, এই দুটো মনে রাখবেন। তাহলে টক্সোপ্লাজমা আদার্স এর মধ্যে বেসিক্যাল দুটো পার্ভো, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, এইচআইভি, আরগুলা সিফিলিস। এটাও খুব হাই ভোল্টেজের প্রশ্ন। এট দ্য টাইম অফ বার্থ বললে দেখবেন যতগুলো ভাইরাস আছে এইচআইভি, এইচ দিয়ে শুরু সবগুলো আছে এট দ্য টাইম অফ বার্থ। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হ্যাঁ, ইভেন টিসেল লিউকেমিয়া সব আসবে এট দ্য টাইম অফ বার্থ। কারা কারা যায়? এখন ব্রেস্ট মিল্ক দিয়ে কারা কারা যায় বলেন? Staph aureus, cytomegalovirus, হ্যাঁ hepatitis বিও যায় বলতেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, অনেক বই এটা বলা আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। এই স্টাফ হয়ে সিএমবি এটা বেশি মনে রাখবেন। এখন বলেন কনজেনিটাল রুবেলা সিনড্রোম, এখানে কি কি আছে? ক্যাটারাক্ট আছে, ভেরি গুড, ক্যাটারাক্ট, গ্লুকোমা, হ্যাঁ। সেন্সরি নিউরাল হেয়ার ডিপনেস। তিনটা ট্রায়াল বললে কি বলবেন? জি, ট্রায়াড বলে তিনটা হবে, ওই যে হ্যাঁ। মেন্টাল রিটার্ডেশন, ক্যাটারাক্ট আর সেন্সরি নিউরাল ডিফনেস। সেন্সরি নিউরাল ডিফনেস, আচ্ছা। এখানে কি, হ্যাঁ বললেন ডিফনেস, ভেরি গুড। আর হার্টের কি কোনো সমস্যা হয়? হ্যাঁ হ্যাঁ হার্টে হয়, হার্টের কি প্যাটার্ন ডাক্তার সার্জারিয়াসিস মনে হয়। যেটাই হোক না কেন, তাহলে হার্টের একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট। তাহলে হার্ট ডিফেক্ট, ক্যাটারাক্ট বললেন, হার্ট ডিফেক্ট বললেন, আর ডেফনেস বললেন, এই তিনটে বেশি মনে রাখবেন। এবার বলেন ব্লাডি ডিসেন্ট্রি, ব্লাডি ডায়রিয়ার কারণ বলেন, ইম্পর্টেন্ট। এই যে আমি এখন জানবো টিগেলা সালমোনেলা, Tigadocin, হ্যাঁ, তারপর টিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, সালমোনেলা এন্টেরিটিকা, তারপর এন্টারো হেমোরেজিক ইকোলাই, ভেরি গুড, ইনফ্লুয়েঞ্জা ইকোলাই, কম্পাইলোব্যাক্টার, ক্যাম্পাইলোব্যাক্টার, কোরিনি, এটা কি জানতেছি, এন্টাইমা, লাইটিকা, এন্টাইমা হিস্টোলাইটিকা আসবে, এন্টাইমা হিস্টোলাইটিকা। ঠিক আছে, এমিবিক ডিসেন্ট্রি, ব্লাডি ডিসেন্ট্রি, দুটাতে কিন্তু ব্লাডি ডায়রিয়া। হ্যাঁ, এবার বলুন ফুড পয়জনিং, টক্সিন মিডিয়েটেড, Clostridium botulinum, ব্যাসিলাস সেরাস, তারপর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, স্টাফিলোকক্কাস, স্টাফিলোকক্কাস অরিয়াস। তাহলে ক্লোস্ট্রিডিয়াম, ব্যাসিলাস সিরিয়াস, স্টাফিলা, টক্সিন মিডিয়েটেড ডিজিজ। এখন বলেন, এখন ডিজিজে চলে আসি। এখন আমি জিজ্ঞেস করবো, আপনারা আনসার করবেন। এখন তো পড়া শেষ প্রায় আপনাদের। বলেন আমাকে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ কালাজ্বর। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, এম্পোটেরিসিন বি, লাইপোসোমাল এম্পোটেরিসিন বি। হ্যাঁ, লাইপোসোমাল না বলা পর্যন্ত কিন্তু ঠিক হবে না। লাইপোসোমাল এম্পোটেরিসিন বি। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ পিকেডিয়াল। পোস্ট কালাজার, এটা হচ্ছে মিল্টিফোসিন। ইয়েস, মিল্টিফোসিন। এখন বলেন মিজেলসের একটা কমপ্লিকেশন বলেন। নিউমোনিয়া আছে, অটাইটিস মিডিয়া আছে, ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন। অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া, নিউমোনিয়া, ডায়রিয়া, এসএস কি যেন একটা আছে স্যার, সাবস্ক্লোরাইজিং, এনকেফালাইটিস। আর অর্কাইটিস, অপুরাইটিস কোন ভাইরাস করে? মামস, mumps, এখন বলেন হেপাটাইটিস উইন্ডো পিরিয়ডে হেপাটাইটিস বি ভাইরাসের কোন মার্কারটা পাবেন উইন্ডো পিরিয়ডে? হেপাটাইটিস এইচবিএস, বি কোর অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এইচবিসি, কোর, মানে কোরের বিরুদ্ধে অ্যান্টিবডি পাবেন, সহজ কথা। এসবিসি আইজিএম মনে করেন। এখন বলেন অ্যাকিউট অবস্থায় কোনটা কোনটা পজিটিভ পাবেন? অ্যাকিউটে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, ভেরি গুড। hepatitis B, হেপাটাইটিস বি immuno কোর M, অ্যান্টিবডি, M, আইজিএম, এদিকে ফলস, এদিকে বলতে হবে। আচ্ছা, ক্রনিক হেপাটাইটিস কখন বলবেন? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যদি 6 মাসের বেশি থাকে। হ্যাঁ, 6 মাসের বেশি থাকবে তখন আমরা ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বলি। এর মধ্যে ডিএনএ ভাইরাস কোনটা হেপাটাইটিসের মধ্যে? মাঝেরটা B, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি। আচ্ছা, বেসিকুলার র্যাশ কোথায় পাওয়া যায়? বেসিকুলার র্যাশ, হারপিস, chicken pox, হ্যাঁ মনে রাখবেন। হারপিস, চিকেন পক্স, ভেরি গুড। আর বাকি আমরা যেগুলো জানি, ডেঙ্গু, তারপর হলো মিজেলস, নেকুলোপ্যাপুলার র্যাশ। ভেরি গুড। আচ্ছা,
এখন বলেন হিপনোজয়েড কার কার থাকে? প্লাজমোডিয়ামে, ভাইভ্যাক্স, ওভেল, প্রশ্নটা কি? ভাইভ্যাক্স আর ওভেলের থাকে। হ্যাঁ, যেগুলো নাম ছোট, যাদের নাম ছোট তাদের পাবেন। আমরা বলছিলাম ছোট বাচ্চা কাচ্চা ঘুমায় বেশি, তাহলে এখানে দেখেন ভাইভ্যাক্স, ওভেল, ফেন্সিপারাম, ম্যালেরিয়া, দুইটার মধ্যে নাম ছোট হলো দুইটা। এরাই হলো ঘুমন্ত অবস্থায় থাকে, আবার কিছুক্ষণ পর উঠে উঠে কান্নাকাটি করে। মানে এরা হিপনোজয়েড অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায়, কিছুক্ষণ পর উঠে উঠে কান্নাকাটি করে, মানে রিল্যাক্স করা। তাহলে রিল্যাক্স হয় এদিকে দিয়ে, হিপনোজয়েড অবস্থা থাকে এদিকে দিয়ে। আচ্ছা, সেরেব্রাল ম্যালেরিয়া ট্রিটমেন্টে আমরা আইভি ড্রাগ ব্যবহার করি। কি কি ব্যবহার করি? আর্টিসোনেট, কুইনিন। একটা সাইড ইফেক্ট বলেন। হাইপোগ্লাইসিমিয়া মাথা রাখবেন। আচ্ছা, ম্যালেরিয়ার ক্ষেত্রে বললাম কালাজ্বর। কালাজ্বরের কোন স্পেসিমেনটা মোস্ট সেনসিটিভ? অ্যাসপিরেশন নিয়ে আমরা স্প্লেনিক অ্যাসপিরেট, লিভার অ্যাসপিরেট, বোন ম্যারো অ্যাসপিরেট, স্প্লেনিক। স্প্লেনিক। স্প্লেনিক অ্যাসপিরেট খেয়াল রাখবেন, মোস্ট সেনসিটিভ। অ্যালডিহাইড টেস্ট কোথায় করা হয়? কালাজ্বরে। কালাজ্বরে করা হয়, গুড। কিন্তু নন স্পেসিফিক। Most common site of post primary TB in the lung. Most common site of post primary TB in the lung. Apex. Apex, posterior part of the apex of the lung. হ্যাঁ, সহজ বলে apex বাস। এখন বলো গন কমপ্লেক্স কি কি জিনিস দিয়ে গঠিত? কি কি? লাং পুরা। আর লিভ নোট থাকবে। লিম্ফ নোড থাকবে। লিভ নোট Primary থাকবে। একটু শুনি। আচ্ছা, আমি বলি, একটা হলো প্রথম লিশনটা থাকবে, সেটাকে আমরা বোন বলি ফোকাস প্লাস হচ্ছে লিম্ফ নোড। হ্যাঁ, বোন ফোকাস প্লাস লিম্ফ নোড। আচ্ছা ভাইয়াকে একটু বলতে দেন। লিম্ফ্যানজাইটিস, আটল লিম্ফ্যানজাইটিস, এই তিনটা একদম এই তিনটাই বলবেন গুনে গুনে। তার কোশ্চেনটা কি ভাইয়া? মানে গন কমপ্লেক্স কি কি নিয়ে গঠিত? গন ও কমপ্লেক্স, আচ্ছা আচ্ছা। এই যে প্রাইমারি টিবির যে ইনফেকশন, এটাকে তো আমরা গন কমপ্লেক্স বলি। এটা কি কি নিয়ে গঠিত? গন ফোকাস, লিম্ফ্যানজাইটিস, লিম্ফ্যাডেনাইটিস। এটা ফরজ, এটা জানতেই হবে। এমডিএস গন ফোকাস পেরিফেরিতে হয় তাই না? হ্যাঁ, এটা হয়, ভেরি গুড। এমডিএস টিবি কি? এমডিএস টিবি এখানে আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন। নেজরা রিফাম্পিসিন এই দুটো রেস্ট। হ্যাঁ, এটা এমডিএস টিবি। এক্সডিএস টিবি এক্সডিআর হচ্ছে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, একটা ফ্লোরোকুইলিন আর একটা সেকেন্ড লাইন ইনজেক্টেবল। আইসোনাজাইড থাকবে, রিফাম্পিসিন থাকবে, এটার সাথে ফ্লোরোকুইনিলন গ্রুপের একটা ড্রাগ আর ইনজেক্টেবল। একটা ইনজেক্টেবল। একটা ইনজেক্টেবল। ইনজেক্টেবল সেকেন্ড লাইন। আচ্ছা, টিবি সম্পর্কে জানলেন। লেপ্রোসি, লেপ্রোসির ক্ষেত্রে বলেন আমাকে তিনটা কার্ডিনাল ফিচার আছে লেপ্রোসি। স্কিন থেকে হচ্ছে হাইপোপিগমেন্টেশন, নার্ভ কি হয়? নার্ভ থিকিনিং হয়। নার্ভ থিকেনিং। তারপর কি বলেন? স্কিন স্কিন করলে ভাইয়া শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। একটা হলো স্কিন ইনভলভমেন্ট, তারপর হলো নার্ভ থিকিনিং। তারপরে আপনি স্কিন স্মিয়ার করলে এফবি পাবেন, অ্যাসিড প্লাস বেশি লাগে। এই তিনটা হলো কার্ডিনাল ফিচার। আর এখানে পার্থক্যটার মধ্যে সবসময় কি রাখবেন? টিউবারকুলার লেপ্রোসি হলো ভালো, এখানে সেল মেডিয়েটেড ইমিউনিটি ভালো। হ্যাঁ, সেল মেডিয়েটেড ইমিউনিটি ইনট্যাক্ট থাকে। এবং এর পার্থক্যের মধ্যে দেখবেন, মেডিসিনের অংশে দেখবেন পার্থক্যের মধ্যে সবকিছু আর্লিয়ান মার্ক লেখা আছে। আর্লিয়ান মার্ক থাকা মানে ভালো, আগে আসতেছে, আগে ডিটেক্ট করতেছেন, আগে ট্রিটমেন্ট দিচ্ছেন, তাহলে ঝামেলা থাকে। এবং এখানে বেসিলারি থাকে অল্প, থাকে না বললে থাকে, বলে এটাকে বলে পোসি বেসিলারি। মানে এই যে লেপ্রোসি কয়টা আছে? খুবই অল্প, 5টার কম, পোসি বেসিলারি। আর যেটা লেপ্রোমেটাস লেপ্রোসি, এটা খুবই খারাপ, এটা লাস্ট স্টেজ, এবং এটা তো লেট হয় সবকিছু। এবং এখানে বেসিলারি থাকে অনেক, এটাকে বলে মাল্টি বেসিলারি। তাহলে এত কিছু বলবো না। লেপ্রোসি তিনটা কার্ডিনাল ফিচার, আর মনে রাখবেন টিউবারকুলার লেপ্রোসি ভালো, এখানে সবকিছু আর্লিয়ান মার্ক হয়, এভাবে লেখা আছে বই দেখবেন। পরীক্ষা আসলে সোয়ান সেল ইনভলভ করে। সিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, ম্যালেরিয়া, কালাজ্বর, লেপ্রোসি। এখন বলো এমবিএসসি তে কোন ধরনের আলসার হয় ইন্টেস্টাইনে? ফ্লাক শেপ। চকলেট ব্রাউন। হ্যাঁ, ওটা হলো চস, মানে পাঁচটা হলো অ্যানচোভি চস বলা হয়। লিভার আছে যে পাঁচটা পাওয়া যায়। আর ইন্টেস্টাইনে যে আলসারটা করে এটা হলো ফ্লাস্ক শেপ আলসার। ফ্লাস্ক শেপ ও আচ্ছা, ফ্লাক্স শেপ আলসার ইন দ্য ইন্টেস্টাইন। আচ্ছা, টাইফয়েডে
রোজ স্পট কোন সপ্তাহে পাওয়া যায়? সেকেন্ড week. সেকেন্ড সেকেন্ড উইক, সপ্তাহ, সেকেন্ড সেকেন্ড উইক। সেকেন্ড সপ্তাহ। Second week। আচ্ছা, জি স্প্লেনোমেগালি তাহলে কোন সপ্তাহ হবে ভাইয়া? হ্যাঁ, ফার্স্ট উইকে বলবেন রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট উইক হিসেবে। ফিগার আছে কিন্তু ফার্স্ট উইক মানে ফার্স্ট উইক মনে রাখবেন রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। সেকেন্ড উইক রোজ স্পট অথবা এন্ড অফ ফার্স্ট উইক রোজ স্পট আর স্প্লেনোমেগালি মনে রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট উইক রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, সেকেন্ড রোজ স্পট এবং স্প্লেনোমেগালি। আর কিছু পাওয়া যায় কিন্তু এটা পড়ো। আর হলো কমপ্লিকেশন, এটা কোথায় এটা ক্রনিক ক্যারিয়ার তৈরি হিসেবে থাকে? ক্রনিক ক্যারিয়ার গল ব্লাডার, গল ব্লাডারে স্টে করে অনেকদিন, কোলিস্টাইটিস হতে পারে। কোলিসিস্টেটিস আসতে পারে। আবার এটা দেখা যায় যেখানে শুরু হয় সেখানে একটা পারফোরেশন করতে পারে, ইন্টেস্টাইনাল একটা পারফোরেশন করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। মেনিনজাইটিস অনেক কিছু আছে কিন্তু এই দুটো খুবই ইম্পর্টেন্ট, পারফোরেশন এগুলো। তাহলে ম্যালেরিয়া, কালাজ্বর, টিবি, টাইফয়েড, এমবিবিএস বললাম। আর কোভিড আমরা বললাম। এখন বলেন চিকেন পক্স। আচ্ছা, নেগ্রি বডি কোথায় পাওয়া যায়? নেগ্রি বডি র্যাবিস, আর আউল সাই সাইটোমেগালোভাইরাস, সিএমভি সিএমবি। ভাইয়া আছে না যে সাইটোপ্লাজমিক ইনক্লুশন, আর হ্যাঁ, এই যে সাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি, এগুলো ইনক্লুশন বডি। আউল সাই এটা পাওয়া যায় সিএমবি তে, সাইটোমেগালোভাইরাস। আর একটা বললাম নেগ্রি বডি, এটা পাওয়া যায় রেবিসে। এটা খেয়াল রাখবেন। কালকে আপনার সাথে দেখা হবে আমাদের। কোথায় দেখা হবে? এই যে লাস্ট মোমেন্ট টিপস এন্ড এক্সাম নাইট টপিকস। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, ভাইয়া, এতটুকুই থাক। আজান দিয়ে দিচ্ছে। আমরা মোটামুটি আল্লাহর রহমতে সব টপিক টাচ হ্যাং হয়ে গেল কেন? লাস্ট মোমেন্ট ক্লাস কোথায় হবে ভাইয়া? লাস্ট তেনাস 47 বিসিএস হেল্পলাইন। হ্যাঁ, হেল্পলাইন মানে এটা উন্মুক্ত মনে সবার, এটা সবার জন্য উন্মুক্ত। ভাইয়া তো আগামীতে ইনশাআল্লাহ যদি ক্লাসটা একটু তাকে দেখা হবে সবার সাথে। আজকে এতটুকুই নিয়ে একটু দয়া করেন আমাদের। ইনশাআল্লাহ আপনারা ঠিক সবাই অনেক ভালো রেসপন্স করতেছেন, আপনাদের পড়া অনেক ভালো লাগলো। না তো ভাইয়া, ঠিক আছে, মেডিসিন ক্লাসটা প্লিজ, মেডিসিন ফিজিওলজি একটা ক্লাস নিন। ইনশাআল্লাহ ঠিক আছে।